ওয়ারেন বাফেট নামটা শুনলেই মনে হয় এক কিংবদন্তি বিনিয়োগকারী, কিন্তু আপনি কি জানেন তিনি আবর্জনার স্তূপ থেকেও কিভাবে সম্পদ খুঁজে বের করতেন? আজ আমরা তার সেই গোপন কৌশলগুলোই এক এক করে জানব। চলুন বিশ্বের অন্যতম সেরা এই বিনিয়োগকারীর ব্লুপ্রিন্টটা ভালো করে বুঝে নেওয়া যাক, যা হয়তো বিনিয়োগের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। গল্পটা শুরু হচ্ছে প্রায় ৯০ বছর আগে, ১০ বছরের এক বালককে দিয়ে। তার একটা বেশ অদ্ভুত অভ্যাস ছিল। ছোট্ট ওয়ারেন বাফেট তখন ওমাহার এক ঘোড়দৌড়ের মাঠে যেতেন। তবে আর ৫টা লোকের মতো রেস দেখতে নয়, তিনি যেতেন রেস শেষ হয়ে যাওয়ার পর। কিন্তু সেখানে গিয়ে তিনি করতেনটা কি? তিনি হাজার হাজার ফেলে দেওয়া বাতিল টিকিট কুড়িয়ে নিতেন। তার মাথায় একটা সহজ ধারণা কাজ করত যে অনেকেই হয়তো তাড়াহুড়োয় বা না জেনেই জেতার টিকিটও ফেলে দিতে পারেন। তাই তিনি ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে এক একটা করে সব টিকিট পরীক্ষা করতেন। আর যখনই কোনো জেতা টিকিট পেতেন, সেটা তার আন্টিকে দিয়ে ক্যাশ করিয়ে নিতেন। ভাবুন তো, এই ছোট্ট ঘটনায় কিন্তু দেখিয়ে দেয় কিভাবে তিনি এমন জায়গায় সুযোগ খুঁজে নিতেন যেখানে অন্যরা শুধু আবর্জনা দেখত। তো চলুন আজকের এই আলোচনায় আমরা বাফেটের সেই কৌশলগুলোকেই কয়েকটি ভাগে ভাগ করে জেনে নেব। তার শুরুর দিকের শিক্ষা থেকে শুরু করে পোর্টফোলিও বানানোর কৌশল, আর সবশেষে সঠিক মানসিকতা গড়ে তোলার নিয়মগুলো কি সব দেখব আমরা। তাহলে বাফেটের সাফল্যের প্রথম স্তম্ভটা কি? উত্তরটা খুবই সহজ, কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ: জ্ঞান। তার মতে সফল বিনিয়োগের আসল ভিত্তিই হল অবিরাম শেখা আর পড়াশোনা করা। বাফেট তার কেরিয়ারের শুরুতে ঘণ্টার পর ঘণ্টা, বলতে গেলে সারাদিন ধরে মুডিজ ম্যানুয়াল পড়তেন। এখনকার মতো তো তখন ওয়েবসাইট ছিল না, তাই কোম্পানির আর্থিক তথ্য জানতে হলে এই বিশাল বিশাল মোটা বইগুলোই ছিল একমাত্র ভরসা, যেখানে ছোট ছোট অক্ষরে হাজার হাজার কোম্পানির সব ডেটা দেওয়া থাকত। বাফেট কিন্তু আজও প্রতিদিন ৫-৬ ঘণ্টা পড়েন। তার একটা বিখ্যাত কথা আছে, তিনি বলেন সবচেয়ে বড় কম্পাউন্ডিং টাকার হয় না, হয় জ্ঞানের। শুধু পড়লেই তো হবে না, যা পড়ছেন তা বুঝতেও হবে। আর এটাই হলো বাফেটের দ্বিতীয় নিয়ম: যে কোম্পানিতে বিনিয়োগ করছেন তার ব্যবসাটা আসলে কি সেটা ভেতর থেকে জানা। কারণ আপনি শুধু একটা শেয়ার কিনছেন না, আপনি আসলে সেই ব্যবসার একটা ছোট্ট অংশের মালিক হচ্ছেন। এই প্রসঙ্গে পিটার লিঞ্চের বই থেকে একটা অসাধারণ গল্প বলি। সেন্ট অ্যাগনেস স্কুলের ক্লাস 7-এর কিছু ছাত্রছাত্রী মিলে ১৪টা কোম্পানির একটা পোর্টফোলিও বানিয়েছিল। আর জানেন, ২ বছরে তারা রিটার্ন পেয়েছিল ৭০%, যা কিনা আমেরিকার সেরা ৫০০টা কোম্পানির গড় রিটার্ন, S&P 500 ইন্ডেক্স ফান্ডের ২৬% রিটার্নের থেকে অনেক অনেক বেশি। তাদের মূল নীতিটা কি ছিল জানেন? খুব সহজ: শুধু সেই কোম্পানিতেই বিনিয়োগ করো যার ব্যবসাটা একটা বাচ্চাকেও সহজে বুঝিয়ে দেওয়া যাবে। এবার আসি পোর্টফোলিও বানানোর কৌশলে। আর এখানকার তৃতীয় নিয়মটি হল, দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পেতে হলে ছোট কোম্পানিগুলোতে প্রায়ই বড় সুযোগ লুকিয়ে থাকে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝলে খুব সহজ হয়ে যাবে। ধরুন, রিলায়েন্সের মতো একটা বিশাল কোম্পানি, যার মার্কেট ক্যাপ ১৬ লাখ কোটির বেশি। তাকে ১০ গুণ বড় হতে হলে ১৬০ লাখ কোটির কোম্পানি হতে হবে, যেটা প্রায় অসম্ভব। কিন্তু একটা ছোট কোম্পানি যার মার্কেট ক্যাপ মাত্র ১০০ কোটি, তার পক্ষে ১০০০ কোটির কোম্পানিতে পৌঁছানো কিন্তু অনেক বেশি সহজ। ছোট বিনিয়োগকারীদের জন্য এখানেই কিন্তু বড় সুযোগটা লুকিয়ে থাকে। আচ্ছা, চতুর্থ নিয়মটা হলো, নিজের পোর্টফোলিওতে ঠিক ততগুলোই স্টক রাখা উচিত যতগুলো সম্পর্কে আপনি নিয়মিত খোঁজ খবর রাখতে পারবেন। ৫০টা স্টক কিনে সেগুলোর খবর না রাখার চেয়ে ৫টা ভালো স্টক কিনে সেগুলোকে ভালোভাবে ট্র্যাক করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। বাফেটের নিজের কথাই একবার ভাবুন। তিনি বলেন, জীবনে খুব ভালো ফল করার জন্য ৩টে অসাধারণ ব্যবসার বেশি প্রয়োজন হয় না। তার পরামর্শ হল, প্রত্যেকটা বিনিয়োগকে এমনভাবে দেখুন যেন আপনি কোম্পানির মালিকের সাথে ১০০ পৃষ্ঠার একটা চুক্তি সই করছেন। এতটাই গভীরে গিয়ে আপনাকে ব্যবসাটা বুঝতে হবে। এবার আসি পঞ্চম নিয়মে, আর এটা খুবই মজার। অনেক সময় দারুণ বিনিয়োগের সুযোগ আমাদের চোখের সামনে, আমাদের দৈনন্দিন জীবনেই লুকিয়ে থাকে। পিটার লিঞ্চের নিজের অভিজ্ঞতা থেকে একটা গল্প বলি। তিনি একবার দেখেছিলেন তার মেয়েরা গ্যাপ ব্র্যান্ডের পোশাক খুব পছন্দ করছে, কিন্তু তিনি বিষয়টা পাত্তা দেননি। আর এভাবেই ১৩ গুণ রিটার্ন দেওয়ার সুযোগ তিনি হাতছাড়া করেন। কিন্তু পরে যখন তিনি মেয়েদের দ্য বডি শপ নামের একটা দোকানে ভিড় করতে দেখেন, তখন তিনি ভুলটা শুধরে নেন। তিনি কোম্পানিটা নিয়ে ভালোভাবে রিসার্চ করেন আর দেখেন যে এটা খুব দ্রুত আর লাভজনকভাবে বাড়ছে। আর তার ফল, তিনি এমন একটা স্টক খুঁজে পান যা তার বিনিয়োগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল, যাকে বলে মাল্টিব্যাগার। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে, এই যে সাধারণ পর্যবেক্ষণ থেকে স্টক খোঁজার নীতি, এটা কি আমাদের দেশের বাজারেও একইভাবে কাজ করে? উত্তরটা হলো ১০০ বার করে। রয়্যাল এনফিল্ড বাইকের কথা ভাবুন। একটা সময় ছিল যখন রাস্তায় এই বাইকটা সবার নজর কাটত, আর এর স্টকের পারফরম্যান্স, সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য।
একটা সময়ে এখানে ১ লক্ষ টাকার বিনিয়োগ বেড়ে প্রায় ২০ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। আমাদের চারপাশে ভালো করে তাকালে এমন অনেক উদাহরণ কিন্তু এখনও পাওয়া যাবে। তো স্ট্র্যাটেজি তো হলো, কিন্তু আসল খেলাটা তো মাইন্ডসেটের, মানে মানসিকতার। ষষ্ঠ নিয়মটি হলো বাজার কখন উঠবে বা কখন পড়বে এইটা নিয়ে ভবিষ্যৎবাণী করার চেষ্টা করাটা আসলে বোকামি। এর থেকে ব্যবসার দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়া অনেক বেশি জরুরি। একটা কথা সবসময় মনে রাখতে হবে, লম্বা সময়ে একটা স্টকের দাম কিন্তু তার ব্যবসার গ্রোথের সাথেই তাল মিলিয়ে চলে। তাই আজ বাজার বাড়ল না কমল তা নিয়ে বেশি চিন্তা না করে ভালো ব্যবসা খুঁজে বের করার দিকে ফোকাস করাটাই আসল কাজ। এবং সবশেষে সপ্তম নিয়ম, এটা একটু টেকনিক্যাল, কিন্তু বিশ্বাস করুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাফেটের মতে বিনিয়োগের দুনিয়ায় আসল রাজা কিন্তু কোম্পানির লাভ নয়, আসল রাজা হলো ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো জিনিসটা কি? খুব সহজ ভাষার বললে, একটা কোম্পানি তার দৈনন্দিন কাজকর্ম আর জরুরি বিনিয়োগ, যেমন ধরুন নতুন মেশিন কেনা, এই সব কিছুর পর তার হাতে যে আসল নগদ টাকাটা পড়ে থাকে সেটাই হলো ফ্রি ক্যাশ ফ্লো। লাভের সাথে ফ্রি ক্যাশ ফ্লোর পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল হতে পারে। একটা কোম্পানি হয়তো খাতায় কলমে দেখাচ্ছে যে সে অনেক লাভ করেছে, কিন্তু সেই টাকাটা হয়তো ধারে বিক্রি করার কারণে তার হাতেই আসেনি। যেমন ধরুন ২০২১ সালের মার্চে রিলায়েন্স প্রায় ৪৯,০০০ কোটি টাকা লাভ দেখিয়েছিল, কিন্তু তাদের ক্যাশ ফ্লো ছিল -১৩,০০০ কোটি। মানে ক্যাশ আসছিল না, বরং বেরিয়ে যাচ্ছিল। এই পার্থক্যটা বোঝা একজন স্মার্ট বিনিয়োগকারীর জন্য খুবই জরুরি। চলুন তাহলে আমরা যে ৭টা নিয়ম শিখলাম সেগুলো সব একবার এক ঝলক দেখে নেওয়া যাক। নিয়ম ১, প্রচুর পড়ুন এবং শিখুন। ২, যে কোম্পানির শেয়ার কিনছেন তার ব্যবসাটা ভালো করে বুঝুন। ৩, লম্বা সময়ের গ্রোথের জন্য ছোট কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবুন। ৪, ততগুলোই স্টক রাখুন যতগুলোর খবর আপনি রাখতে পারবেন। ৫, নিজের পছন্দের পণ্য থেকে ভালো স্টক খুঁজে বের করার চেষ্টা করুন। ৬, বাজারকে টাইম করার চেষ্টা করবেন না, ভালো ব্যবসায় সময় দিন। এবং সবশেষে নিয়ম ৭, শুধু লাভের দিকে না তাকিয়ে ফ্রি ক্যাশ ফ্লোকে বেশি গুরুত্ব দিন। এই যে ৭টা নিয়ম নিয়ে আমরা কথা বললাম, এর মধ্যে কোন নিয়মটা আপনার বিনিয়োগে যাত্রাপথে সবচেয়ে আগে কাজে লাগাবেন বলে মনে হচ্ছে? কারণ দিনের শেষে সঠিক জ্ঞান আর ঠান্ডা মাথার মানসিকতাই কিন্তু পারে বিনিয়োগের এই দীর্ঘ আর বন্ধুর পথটাকে সহজ করে তুলতে।